প্রিয়াঙ্কা তার শাশুড়ি মা কমলা দেবী, স্বামী স্বপন এবং এক ননদ রত্নার সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা যেহেতু চাকরি করে তাই সে ভাবে হয়তো সে পৃথিবী কিনে ফেলেছে, তাই সে শ্বশুরবাড়ির লোকেদের উপর ভীষণ পরিমাণে অত্যাচার করে আর নিজের চাকরি করার অহংকারে তার মাটিতে যেন পা পড়ে না। সে চাকরি করে বলে সংসারের একটা কাজও করতে চায় না, বরং সে তার শাশুড়ি মা এবং ননদকে দিয়ে এই সংসারের সমস্ত কাজকর্ম করায়। আর তারা যদি বিশ্রাম নেয় তাহলে সে তাদেরকে অনেক অপমান করে। এরকমই একদিন প্রিয়াঙ্কা অফিসে যাওয়ার আগে বলে, কি ব্যাপার মা, সকাল 10টা বেজে গেল, আপনারা জানেন না আমি আজকে অফিসে যাব? আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে, তাও আপনারা আমাকে টিফিন তৈরি করে দেননি কেন? আসলে বৌমা, কালকে রাত্রিবেলা আমরা সবাই একসঙ্গে রুটি আর মটন কষা খেয়েছি তো, আর সেই রুটি আর মটন কষা ছিল, তাই তোমার টিফিন বক্সে সেই খাবারটাই প্যাক করে দিয়েছি। তুমি আজকে একটু বাসি খাবার খেয়ে নিও, কালকে সকাল থেকে তোমাকে আবার টাটকা খাবার রান্না করে দেব। কি অসভ্য মহিলা আপনি! বৌমা চাকরি করতে যাচ্ছে, টাকা রোজগার করে নিয়ে আসছে, বৌমাকে আপনি সকালবেলা বাসি টিফিন দিচ্ছেন। এখন যদি এই বাসি খাবার খেয়ে আমার শরীর খারাপ করে, আমার অফিসটা তো কামাই হবে। বৌদি, তুমি মাকে কিন্তু ভুল ভাবছো, মা সেভাবে কথাটা বলতে চাইনি। আসলে আজকে সকাল থেকে আমার আর মায়ের দুজনেরই কিন্তু শরীর খারাপ, আমাদের জ্বর এসেছে, তাই জন্য আমরা রান্নাঘরে যেতেই পারিনি। আমি এসব কথা শুনতে চাই না, আমি 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিটের মধ্যে আপনারা ব্রেড অমলেট বানিয়ে টিফিন বক্সে প্যাক করে দিন, আমি ঘরের টাটকা খাবার টিফিনে নিয়ে যাব। এই বলে প্রিয়াঙ্কা বসে পড়ে। ফলে তার শাশুড়ি মায়ের কিছু করার থাকে না, সে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় আর বৌমার জন্য টিফিন রান্না করতে শুরু করে। রত্না, তোমার মা যতক্ষণ আমার অফিসের টিফিন তৈরি করছে ততক্ষণ তুমি একটা কাজ করো, আমার ঘর থেকে জুতো পালিশ করার কালি নিয়ে এসো, আর আমার জুতো একটু পালিশ করে দাও, কারণ আমার জুতো খুব নোংরা হয়েছে। কি বললে বৌদি? আমি তোমার জুতো পালিশ করে দেব? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তুমি আমার জুতো পালিশ করে দেবে না তো কি করে দেবে? আর মনে আছে তুমি আমার কাছ থেকে তোমার কলেজের ফিস চেয়েছিলে, সুতরাং তুমি আমার জুতো পালিশ করে দাও, আমি তোমাকে তোমার কলেজের ফিস দিয়ে দেব। প্রিয়াঙ্কার কথা শুনে তার ননদের চোখে জল আসে, কিন্তু তবুও সে বৌদির ঘর থেকে জুতো পালিশ করার কালি নিয়ে এসে বৌদির জুতো পরিষ্কার করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই যখন ব্রেড অমলেট তৈরি হয়ে যায় তখন কমলা দেবী বৌমার টিফিন প্যাক করে দেয়। আমি চললাম, আর মনে থাকে যেন আমি অফিস থেকে এসে গরম গরম গ্রিন টি তার সঙ্গে সিঙ্গারা খাবো, সবকিছু রেডি রাখবেন, আমাকে যেন এসে বারবার করে বলতে না হয়। এই বলে প্রিয়াঙ্কা অফিসে চাকরি করতে বেরিয়ে যায়। আর অফিসে গিয়ে সে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে পারিবারিক গল্প করে। আর সবাই প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে খারাপ ভাবে, কারণ বাড়ির বউ যে এভাবে শাশুড়ি মা এবং ননদের উপর অত্যাচার করতে পারে এটা তাদের ভাবতেই প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা অফিস থেকে বাড়িতে ফিরে এসে ফ্রেশ হওয়ার পর জামা কাপড় পরিবর্তন করে তার শাশুড়ি মা এবং ননদের কাছে যায়। মা, এই শাড়িটা পরিষ্কার করে ধুয়ে দিন আর ছাদে গিয়ে মেলে দিন, আর মনে থাকে যেন ওয়াশিং মেশিনে শাড়িটা পরিষ্কার করবেন না, তাহলে আমার সিল্কের শাড়িটা নষ্ট হয়ে যাবে, হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধোবেন, ঠিক আছে? বৌমা, এখন তো ঠান্ডা পড়ছে আর এখন রাত্রি 8টা বাজে, এখন যদি আমি তোমার শাড়ি হাত দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে তো আমার ঠান্ডা লাগতে পারে, আমি এখন আর জলে হাত দেব না, বরঞ্চ কালকে সকাল সকাল পরিষ্কার করে দেব। ঠিক আছে, আপনার না হয় বয়স হয়েছে, আপনি জলে এখন হাত দিতে পারবেন না, তাহলে আপনার মেয়েকে দিয়ে পরিষ্কার করান, ওর তো আর বয়স হয়নি, ও ঠিক জলে হাত দিতে পারবে। এই বলে প্রিয়াঙ্কা তার শাড়ি সেখানে ফেলে রেখে চলে যায়, যার ফলে তার শাশুড়ি মা এবং ননদ দুজনে সেই শাড়িগুলো পরিষ্কার করতে শুরু করে। আর এমন সময় তারা বুঝতে পারে সেই শাড়িগুলো থেকে ভীষণ পরিমাণে সিগারেটের গন্ধ বেরোচ্ছে, যার ফলে তারা খুব ভালো করে বুঝতে পেরে যায় তাদের বৌমা হয়তো সিগারেট খায়। বৌমা, তোমার শাড়ি আমরা ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে এসেছি, কিন্তু বলছি যে তুমি এভাবে প্রত্যেকদিন সিগারেট খেও না, কারণ তোমার শাড়ি থেকে ভীষণ পরিমাণে সিগারেটের গন্ধ বেরোচ্ছিল। এরকম ভাবে সিগারেট খেলে তোমার কিন্তু সন্তান হতে সমস্যা হতে পারে, তুমি তো একটা মেয়ে মানুষ, বলো। আপনার এত বড় সাহস যে আপনি আমার শাড়ি থেকে সিগারেটের গন্ধ পেয়েছেন, সেটা আবার আমাকে বলতে এসেছেন? আমি একটা বড় নামকরা প্রাইভেট সেক্টরে চাকরি করি, মাস গেলে 40,000 টাকা বাহিরা পাই, সুতরাং সেখানে কাজের চাপে সিগারেট খেতেই হয়, এটা কোনো বড় ব্যাপার নয়। আর আপনি আমার প্রাইভেসিতে একদম নাক গলাবেন না বলে দিলাম। এরকম করে বলো না বৌদি, আমার অনেক বন্ধুরাও তো প্রাইভেট সেক্টরে চাকরি করে, কিন্তু কোথায়,
ওরা তো সিগারেট খায় না, তাই তুমিও খেও না, তোমার শরীরের ক্ষতি হবে। আর মা তো তোমার ভালোর জন্যই বলছে বলো। এই চুপ করো, আমাকে বেশি ভালো মন্দ শেখাতে আসবে না। আর তোমাদের যদি এতই সমস্যা হয় তাহলে নাকে সেলো টেপ লাগিয়ে আমার শাড়ি ধুয়ে দেবে। তোমরা যেহেতু আমাকে সিগারেট খেতে বারণ করলে, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই বাড়িতে আমার টাকা দিয়েই বাজার করা হয় আর আমার টাকা দিয়েই রান্না বান্না হয়। তাই তোমরা আজকে থেকে আমার টাকাতে খাবার খাবে না। এবার তোমরা জব্দ হবে। প্রিয়াঙ্কার কথা শুনে তার ননদ এবং শাশুড়ি মা দুজনেই একেবারে চুপ করে যায়, কারণ তারা ভালো করেই জানে বৌমাকে কিছু বলতে গেলেই সে ভীষণ খারাপ ভাবে অপমান করে। তাই তারা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন, আজকে আমার দুটো অফিসের কলিগ আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে, তাই আপনি ওদের জন্য মটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করে রাখবেন, ঠিক আছে? প্রিয়াঙ্কার কথা শুনে তার শাশুড়ি মা কোনো রকম উত্তর দেয় না। এমন সময় রত্না তার বৌদির কাছে এসে বলে, বৌদি, আজকে আমার একটা বান্ধবীর বিয়ে, আর আমার বান্ধবী আমাকে আর মাকে নিমন্ত্রণ করেছে, তাই আমি আর মা বিকেল বেলা বিয়ে বাড়িতে যাব। তুমি যদি দোকান থেকে মটন বিরিয়ানি চিকেন চাপ নিয়ে এসে তোমার বন্ধুদেরকে খাইয়ে দাও তাহলে কিন্তু খুব ভালো হয়। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমাকে দোকান থেকে খাবার নিয়ে এসে খাওয়াতে হবে, তাই তো? আর তোমরা বিয়ে বাড়ি যাবে? ঠিক আছে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। আর সে সারাদিন অফিসে গিয়ে রাগে গজগজ করতে শুরু করে, কারণ সে একদম তার মুখে মুখে এরকম উত্তর দেওয়া পছন্দ করে না। আমার টাকায় গিলবে, আমার টাকায় ইলেকট্রিকের বিল দেওয়া হবে, আমার টাকায় ফ্যান চালিয়ে ঘুমাবে। আর এদিকে আমি যখন রান্না করতে বলেছি তখন ওরা নাকি বিয়ে বাড়িতে গিলতে যাবে। ঠিক আছে, মজা দেখাচ্ছি। ওদের বিয়ে বাড়ি যাওয়া আজকে আমি একেবারে বের করে দেব। এভাবেই সন্ধ্যা হতে না হতেই প্রিয়াঙ্কার শাশুড়ি মা এবং ননদ যখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়, তখনই হঠাৎ করে প্রিয়াঙ্কা তাদেরকে ফোন করে। হ্যাঁ বৌদি, বলো কি হয়েছে? আমরা এক্ষুনি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরোচ্ছি, তুমি কখন আসবে? আসার সময় কিন্তু মনে করে খাবারটা কিনে নিয়ে এসো, তা না হলে তোমার অফিসের কলিগটা কিছু খেতে পারবে না। আমার কলিগদের খাওয়া দাওয়ার কথা ছাড়ো, তোমাদের একটা আসল দরকারি কথা বলার আছে। আমার বস আমাকে এক্ষুনি একটা ইম্পর্টেন্ট মিটিং এ ডেকেছে, আর আমি বাড়ি থেকে আমার ল্যাপটপের আর ফোনের চার্জারটা নিয়ে আসতে ভুলে গেছি, তাই তুমি চার্জার দুটো নিয়ে এসো তো। কিন্তু বৌদি, এখন তো আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, আর আমাদের বাড়ি থেকে তোমার অফিসের দূরত্ব কিন্তু প্রায় 1 ঘন্টা, তাই তোমার অফিসে গেলে আমরা তো আর বিয়ে বাড়িতে যেতে পারবো না। তোমাদের বিয়ে বাড়িতে যাওয়া আগে নাকি আমার অফিসের মিটিং আগে, কোনটা? সুতরাং বেশি কথা বলো না, আমার ফোন এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে। তাড়াতাড়ি চার্জার দুটো নিয়ে চলে এসো। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয়। আর রত্না যখন তার মাকে এই কথা বলে তখন তার মাও ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে, কিন্তু তারা কেউ চায় না যে বৌমার কাজে কোনো ক্ষতি হোক, সেই জন্য তারা বিয়ে বাড়িতে যাবে না বলে ঠিক করে। তাই রত্না তাড়াতাড়ি বৌদির ঘর থেকে চার্জার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সে অটোতে করে বৌদির অফিসে গিয়ে পৌঁছায়। বৌদির ফোনটা তো সুইচ অফ বলছে, হয়তো চার্জ নেই তাই বন্ধ হয়ে গেছে। এবার কি হবে? যদি মিটিং শুরু হয়ে যায় তাহলে তো বৌদির ক্ষতি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি অফিসে ঢুকে পড়ি আর চার্জার দুটো দিয়ে আসি। এই বলে রত্না ওরকম বিয়ে বাড়ির সাজ নিয়েই অফিসের মধ্যে ঢুকে পড়ে। আর তারপর সে যখন বৌদির কেবিন খোঁজে তখনই রত্নার সঙ্গে রাহুলের দেখা হয়। আর এমন সময় রাহুলের রত্নাকে দেখে ভীষণ পরিমাণে পছন্দ হয়। এ কি, আপনি অফিসে চাকরি করেন নাকি? আপনাকে তো আগে কোনোদিনও দেখিনি। আর আপনি এরকম একটা বিজনেস মিটিং এর দিনে বিয়ে বাড়ির সাজে অফিসে এসেছেন কেন? আপনি কি কোনো ড্রেসিং জানেন না? এক্সকিউজ মি, আমি আপনার অফিসের এমপ্লয়ি নই। আসলে আমার বৌদি এখানে চাকরি করে। আমার বৌদির আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি আমার বৌদিকে ফোন আর ল্যাপটপের চার্জার দিতে এসেছি। আমার বৌদির নাম প্রিয়াঙ্কা। আপনি কি বলতে পারবেন ওনার কেবিনটা কোথায়? আমি ওনার ননদ হই। ও আচ্ছা, এই ব্যাপার। সরি ম্যাডাম, কিন্তু আজকে আপনার বৌদির কোনো ইম্পর্টেন্ট মিটিং নেই তো? কেননা কিছুক্ষণ আগে আপনার বৌদি ওর কলিগদের সাথে একটা বড় রেস্টুরেন্টে খেতে চলে গেছে, আমি দেখেছি। হয়তো আপনার কোনো ভুল হয়েছে। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। আর রত্না ভীষণ পরিমাণে মনে মনে কষ্ট পায়, কারণ সে বুঝতে পারে যে ইচ্ছাকৃতভাবে তার বৌদি এরকম করেছে যাতে রত্না এবং তার মা বিয়ে বাড়িতে যেতে না পারে। তাই রত্না কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত্রিবেলা প্রিয়াঙ্কা দেরি করে বাড়িতে ফিরে এলে, বৌমা, আজকে তো তোমার কোনো মিটিং ছিল না, সেটা তো তুমি আমাদের সত্যি সত্যি বলতে পারতে। তুমি বেকার বেকার মিথ্যা কথা বললে কেন? যাতে আমরা বিয়ে বাড়িতে যেতে না পারি তাই তুমি এরকম করেছো, তাই তো? বেশ করেছি, মিথ্যা কথা বলেছি। আপনারা যেমন আমার বান্ধবীদের জন্য রান্না করতে পারেননি, তাই আমি আপনাদেরকে মিথ্যা কথা বলেছি। আর এতে মিথ্যার কি আছে? মিটিং তো ক্যান্সেল হতেই পারি। এই বলে প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে যায়। আর দেখতে দেখতে কিছুদিন কাটে।
আর একদিন হঠাৎ করে রাহুল প্রিয়াঙ্কার কেবিনে আসে। আসলে রাহুল ছিল প্রিয়াঙ্কার অফিসের বস। আর মিস্টার রাহুল বাবুকে কেবিনে আসতে দেখে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে খুশি হয়। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। আসলে কিছুদিন আগে তোমার ননদ মনে হয় আমাদের অফিসে এসেছিল, আর ওকে দেখে আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়ে গেছে। মনে হয় তুমি বলেছিলে যে তোমার কোনো মিটিং আছে, তাই চার্জার দিতে এসেছিল। আর সেই সময় ওর সাথে আমার দেখা হয়েছে, আর আমি ওকে দেখে পছন্দও করে নিয়েছি, আর আমি ওকে বিয়ে করতে চাই। কি? ও মাই গড, আপনার শেষ পর্যন্ত আমার ওই গাইয়া ভূত ননদকে পছন্দ হলো স্যার? আপনি ভুল করছেন। আমার ননদ কিন্তু একেবারে অশিক্ষিত। আপনি ওকে পছন্দ করবেন না। ও বদমাইশ একটা মেয়ে। আপনি আরো ভালো মেয়ে পেয়ে যাবেন। প্রিয়াঙ্কার কথা শুনে রাহুল খুবই রেগে যায়, কারণ সে ভাবতেও পারে না যে প্রিয়াঙ্কার মনে তার শ্বশুরবাড়ির লোকেদের সম্পর্কে এরকম বিষ ভরা আছে। বিশেষ করে প্রিয়াঙ্কা যে রত্নাকে হিংসা করে সেই ব্যাপারে রাহুল খুব ভালো মতো বুঝতে পেরে যায়। আমি তোমার সাথে অত কথা বলতে চাই না। আমি তোমাকে আজকে জানাতে এসেছি যে আমি আজকে আমার মাকে নিয়ে তোমার ননদকে দেখতে যাব, আর বিয়ে করলে তোমার ননদকেই বিয়ে করব। এতে তোমার আপত্তি থাকুক বা না থাকুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। সুতরাং ননদকে সুন্দর করে সাজিয়ে রাখবে, বুঝেছো? এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। আর প্রিয়াঙ্কা নিজের গালে নিজেই থাপ্পড় মারতে শুরু করে, কারণ সেই দিন যদি প্রিয়াঙ্কা এরকম ভাবে মিথ্যা কথা না বলতো আর তার ননদকে নিজের অফিসে না ডাকতো, তাহলে মিস্টার রাহুল বাবু কিছুতেই রত্নাকে পছন্দ করতো না। এমন সময় প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তখনই বাড়িতে গিয়ে তার ননদকে অপমান করতে শুরু করে। অসভ্য মেয়ে একটা! সেদিন আমার অফিসে তুমি যখন চার্জার দিতে গিয়েছিলে তখনও তো সেজে যাওয়ার কি দরকার ছিল? ইচ্ছা করে তুমি আমার বসকে ফাঁসাবে বলে সেজে গুজে গিয়েছিলে, তাই তো? আমার বস এখন তোমার প্রেমের লাট্টু হয়ে গেছে আর তোমাকে বিয়ে করতে চাইছে। বৌদি, তুমি এতদিন আমাদের অনেক অপমান করেছো আর আমাদের উপর অত্যাচার করেছো, আমরা কিন্তু কিছু বলিনি। তবে এখন তুমি আমার চরিত্র নিয়ে কোনো রকম কথা বলবে না। আর কে তোমার বস আমি সেটা জানি পর্যন্ত না। তুমি আমার উপর মিথ্যা অপবাদ দিও না। রত্নার কথা শুনে প্রিয়াঙ্কা আরো বেশি রেগে যায়, তাই সে আবার তার শাশুড়িমা এবং ননদকে অপমান করতে শুরু করে। কিন্তু এমন সময় সেখানে রাহুল এবং তার মা চলে আসে, যার ফলে প্রিয়াঙ্কা কিছুতেই আর কোনো কথা বলতে চায় না। আর রাহুল তখনই রত্নার মায়ের কাছ থেকে রত্নার হাত চেয়ে নেয়। এতে রত্না এবং রত্নার মায়েরও কোনো আপত্তি থাকে না। আর কিছুদিনের মধ্যেই রত্নার সঙ্গে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর প্রিয়াঙ্কার অফিসের মালকিন হয় রত্না। এটা প্রিয়াঙ্কা একেবারেই সহ্য করতে পারে না। তাই এখন প্রিয়াঙ্কা ভয়ের চোটে তার শাশুড়ি মায়ের উপর কোনো রকম অত্যাচার করে না, কারণ সে মনে মনে ভাবে এখন যদি শাশুড়ি মায়ের উপর সে অত্যাচার করে তাহলে অফিসে গিয়ে ননদের কাছে তাকে অত্যাচারিত হতে হবে। রচনা তার 4 ননদ প্রিয়াঙ্কা, গীতা, রানী এবং পিঙ্কির সঙ্গে বাস করে। তার 4 ননদ ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে পছন্দ করে, আর তারা প্রত্যেক দিন বিরিয়ানি খায়। কোনোদিন চিকেন বিরিয়ানি কিংবা কোনোদিন মাটন বিরিয়ানি। আবার মাঝে মাঝে যদি চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি শেষ হয়ে যায় তাহলে তারা দোকান থেকে শুধুমাত্র বিরিয়ানির চাল কিনে নিয়ে এসে সেই চালের ভাত রান্না করে খেয়ে নেয়। আর এরকম ভাবে তাদের প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়া দেখে রচনা ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। কি ব্যাপার বৌদি, তুমি তৈরি হয়ে কোথায় চললে? আমাদের 4 জনের খুব খিদে পেয়েছে, তুমি আমাদেরকে বিরিয়ানি রান্না করে দাও। বিরিয়ানি রান্না করে দাও মানে? এই তো কালকেই তোমাদেরকে মটন বিরিয়ানি রান্না করে দিলাম, আবার আজকে বিরিয়ানি রান্না করব? আমি আমার বোনের সঙ্গে শপিং করতে যাচ্ছি, তাই আমি তোমাদের জন্য এখন রান্না করতে পারবো না। এ তুমি কেমন কথা বলছো? আমাদের 4 বোনকে তুমি অভুক্ত রেখে বোনের সঙ্গে শপিং করতে চলে যাবে? না না, তুমি আগে আমাদেরকে বিরিয়ানি রান্না করে দাও, তারপর শপিং করতে যাবে। আর তুমি যদি বিরিয়ানি রান্না না করো তাহলে কিন্তু তোমাকে আমরা বাড়ি থেকে বেরোতে দেব না, দরজায় তালা দিয়ে দেব বলে দিলাম। প্রিয়াঙ্কার সঙ্গে তার বাকি 3 বোন একই কথা বলতে থাকে, ফলে রচনা ভীষণ পরিমাণে জ্বালাতনে পড়ে, কারণ সে ভাবতেও পারেনি তার 4 ননদ এরকম বিরিয়ানি পাগল হতে পারে যে বিরিয়ানি রান্না করানোর জন্য তারা বৌদিকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারে। আর এরকম ঘরে তালা দিয়ে আটকে যাওয়ার ভয়ে রচনা শপিং করার প্ল্যান ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, আমাকে তালা দিয়ে বন্ধ করে রাখার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে মটন বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আর আজকে কিন্তু শেষ, এরপর থেকে কোনোদিনও আমাকে বিরিয়ানি রান্না করতে বলবে না, কারণ তোমাদের জন্য প্রত্যেকদিন আমি বিরিয়ানি রান্না করতে আর পারবো না। এই বলে রচনা রান্নাঘরে চলে যায়, আর সে সকলের জন্য গরম গরম মটন বিরিয়ানি রান্না করে। আর কিছুক্ষণের মধ্যেই তার ননদদেরকে বিরিয়ানি পরিবেশন করে। 4 ননদ মনের আনন্দে মটন বিরিয়ানি খেয়ে নেয়। আর এভাবেই কিছুদিন কাটে, কিন্তু এখনো পর্যন্ত 4 বোন প্রত্যেক দিন বিরিয়ানি খেতে চায়। একদিন রচনা সকলের জন্য গরম গরম চিলি চিকেন এবং ফ্রাইড রাইস রান্না করে। আর 4 ননদ যখন কলেজ থেকে ফিরে আসে তখন
বৌদি, আমাদের কলেজের সামনে গরম গরম বিরিয়ানি বিক্রি হচ্ছিল। এক প্লেট বিরিয়ানি 100 টাকা দাম। তাই আমরা 4 জনের 4 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছি। তুমি আমাদের প্লেটে বিরিয়ানি আর কাঁচা পেঁয়াজ পরিবেশন করে দাও, সাথে একটু শসাও কেটে দেবে। কি ব্যাপার, হা করে দেখছো কেন? খিদে পেয়েছে তো? আর বিরিয়ানিগুলো ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবো। আমি তোমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করেছি, আর তোমরা বিরিয়ানি কিনে নিয়ে এসেছো। তোমরা যখন আমার হাতে রান্না খাবে না, তখন আমাকে ফোন করে বলতেই পারতে। আমি তোমাদের জন্য তাহলে বেকার বেকার এতটা কষ্ট করে রান্না করতাম না, এখন অতটা খাবার নষ্ট হবে। কি ফ্রাইড রাইস চিলি চিকেন? তুমি বেকার বেকার রান্না করেছো। তুমি ভালো করেই জানো আমরা 4 জন প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পছন্দ করি। আমাদের জন্য কোনোদিনও এসব চাইনিজ খাবার রান্না করবে না। আর তোমার যদি রান্না করতে ইচ্ছা হয় তাহলে তুমি বিরিয়ানি রান্না করবে, দেখবে তাহলে খাবারের একটা দানাও নষ্ট হবে না, সব আমাদের 4 বোনের পেটে চলে যাবে। 4 ননদ এরকম করে বললে বৌদির আর কিছু করার থাকে না। ফলে রচনা তখনই তার 4 ননদকে বিরিয়ানি পরিবেশন করে খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রচনা রাত্রিবেলা ঘরে ঘুমাতে যাবে, এমন সময় সে দেখে যে 2 তলার বারান্দা দিয়ে তার 4 ননদ নিচে দড়ি ফেলছে আর দড়ি দিয়ে ব্যাগ টেনে তোলার চেষ্টা করছে। এই দেখে রচনা খুবই ভয় পেয়ে যায়। এই আকাশ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কখন থেকে ডাকছি, তুমি ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো বলছি। উফ রচনা, রাত 1টা বাজে, তুমি এখনো ঘুমাওনি? তোমাকে কতবার বলেছি যে রাত্রেবেলা ফোন ঘাটবে না, ঘুমাবে। তুমিও ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দেবে না, ডাকছো কেন বলো? আরে আমি ফোন দেখছি না, আমি বাথরুমে গিয়েছিলাম, তখন দেখলাম তোমার 4 বোন দোতলায় কি সব জিনিসপত্র তুলছে। চলো একবার গিয়ে দেখে আসি, কোনো বিপদ হলো নাকি। আমাদের বাড়ির এত বড় দরজা থাকতে ওরা এত রাত্রিবেলা বারান্দা দিয়ে কি তুলছে? কোনো খারাপ কাজ করছে না তো? চলো চলো তাড়াতাড়ি দেখি। রচনার কথা শুনে আকাশ খুবই ভয় পেয়ে যায়। আর তারা দুজন মিলে 4 বোনের দরজায় ধাক্কা দিতে শুরু করলে কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দরজা খোলে। কি ব্যাপার দাদা বৌদি, তোমরা এত রাত্রিবেলা এখানে কি করছো? তোমরা ঘুমাওনি? তোমরা যা সব কাণ্ড করছো, আমাদের ঘুম হবে কিভাবে? তোমরা 4 জন মিলে বারান্দা দিয়ে কি তুলছিলে? একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না কিন্তু। আমি পরিষ্কার করে দেখেছি তোমরা ব্যাগে করে কি সব তুলছিলে। সত্যি কথা বলো, কি নিয়ে এসেছো? ও বৌদি, তুমি আমাদের উপর স্পাইগিরি করা বন্ধ করো। তুমি শেষমেশ আমাদের উপর নজর রাখছো। আরে বাবা, যেই ব্যাপারটা জানো না সেই ব্যাপার নিয়ে এত কথা বলবে না। আমরা তোমাকে কেন বলবো যে আমরা কি তুলেছি? আজকে রাত্রিবেলা তোমাকে যখন বললাম যে আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দাও, তুমি তো আমাদেরকে রান্না করে দিলে না। সেই জন্য আমরা না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এখন আমাদের খুব খিদে পেয়েছে, তাই আমরা অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছি আর বিরিয়ানি বারান্দা দিয়ে ব্যাগে করে তুলে নিয়েছি। এই দেখো। এমন কথা শুনে রচনা এবং আকাশ দুজনেই অবাক হয়ে যায়। আর তারা দেখে যে সত্যি সত্যি 4 ননদ খাটের উপর বসে বিরিয়ানি খাচ্ছে। এই দেখে রচনা আর কিছু বলতে পারে না। আর আকাশও রচনার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। দেখেছো রচনা, শান্তি হয়েছে তোমার? কিছু না জেনে বুঝে আমার বোনের নামে আমার কাছে নালিশ কেন করো? আর তোদেরকে কতবার বলেছি যে যখন রাত্রেবেলা খিদে পাবে খাবার অর্ডার করলে দরজা খুলে নিয়ে আসবি, এরকম বারান্দা দিয়ে খাবার তুলবি না। আমাকে বেকার বেকার কথা শুনিও না। তোমার 4 বোন যদি বিরিয়ানি পাগল হয়, এতে আমি কি করতে পারি? আর তাছাড়া ভদ্রবাড়ির মেয়েরা এরকম রাত্রিবেলা অনলাইনে খাবার অর্ডার করে বারান্দা থেকে খাবার রিসিভ করে না। চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। আর ভদ্রবাড়ির বউরা এরকম 4 ননদের উপর পেছন থেকে নজর রাখে না। বিরিয়ানি রান্না করতে পারে না, আবার বড় বড় কথা। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। এই শুনে রচনার কোনো উত্তর দিতে পারে না। সে তখনই তার স্বামীর সঙ্গে গিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে 4 ননদ আরাম করে বসে বসে বিরিয়ানি খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রচনার মা বিমলা দেবী তার শ্বশুরবাড়ির পরিবারকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে। আর নিমন্ত্রণ পেয়ে সে ভীষণ পরিমাণে খুশি হয়। আর তারা নিমন্ত্রণ খেতে বিমলা দেবীর বাড়িতে চলে যায়। তোমরা সবাই আজকে আমাদের বাড়িতে এসেছো, আমরা খুব খুশি। আর আমি সেই সকাল থেকে তোমাদের জন্য অনেক অনেক রান্না করেছি। আমি ভালো করেই জানি আমার 4 মেয়ের ননদ মাটন বিরিয়ানি খেতে পছন্দ করে। সেই জন্য আমি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন চাপ, সিমুই অনেক কিছু রান্না করেছি। সত্যি কাকিমা, আপনি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছেন? আপনি অনেক ভালো। কিন্তু আপনার মেয়ে মোটেই ভালো না, কারণ আমরা যখন বিরিয়ানি রান্না করতে বলি তখন তো বৌদি বিরিয়ানি রান্না করতেই চায় না। এমন কথা শুনে বিমলা দেবী হেসে ওঠে। আর সে তখনই রচনার 4 ননদকে গরম গরম বিরিয়ানি পরিবেশন করে খাওয়ায়। কিন্তু রচনা ব্যাপারটা দেখে মোটেই পছন্দ করে না, কারণ তার মা 4 ননদকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে। অন্যদিকে রচনা যে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেতে ভালোবাসে তা নিয়ে তার মায়ের কোনো মাথা ব্যথা নেই। তাই রচনা রান্নাঘরে গিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে।
মা, তোমার তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। তুমি আমার জন্য কিছু রান্না করলে না, ওদিকে আমার 4 ননদের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করেছো। বেশ ভালো ভালো, আমাকে তোমরা একেবারে পর করে দাও। আরে তুই বুঝতে পারছিস না কেন আমি কেন তোর 4 ননদকে গরম গরম বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি? এর পেছনে একটা কারণ আছে, তুই পরে বুঝতে পারবি। আর তুই যদি পারিস এখন তোর 4 ননদের সঙ্গে ভালো ব্যবহার কর। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না তো, আমাকে পরিষ্কার করে বলো, তা না হলে আমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না। আরে আমি যে কিছুদিন আগে তোদের বাড়িতে গিয়েছিলাম না, তখন তোর 4 ননদকে আমি কথা বলতে শুনেছি। ওরা কি বলেছে সেটা আমি তোর কানে কানে বলবো, কারণ ওরা যদি এখন শুনতে পায় তাহলে বুঝে যাবে। আর তুই এই কথা শোনার পর থেকে প্রত্যেকদিন তোর 4 ননদকে ভালো ভালো করে বিরিয়ানি রান্না করে খাওয়াবি। এই বলে বিমলা দেবী তার মেয়ের কানে কিছু কথা বলে, আর যা শুনে রচনা আনন্দে লাফিয়ে ওঠে। তার খুশির কোনো ঠিকানা থাকে না। ফলে রচনা তার মাকে কথা দেয় যে প্রত্যেকদিন সে তার 4 ননদকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, আর কোনোদিনও 4 ননদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এর ফলে বিমলা দেবী এবং রচনা দুজনে মিলে বিরিয়ানি পাগল 4 বোনকে বিরিয়ানি খাওয়ায়। আর তারা সবাই যখন বাড়িতে ফিরে যায় তখন রচনা বলে, বলছি আজকে দুপুরবেলা তো তোমরা আমার বাপের বাড়ি থেকে মটন বিরিয়ানি খেয়ে এসেছো, আমি কি তাহলে রাত্রিবেলা তোমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দেব? কারণ তোমরা তো বিরিয়ানি খেতে ভালোবাসো, তাই আমি ঠিক করেছি তোমাদেরকে আর বিরিয়ানি খাওয়া থেকে আমি আটকাবো না। বাবা, বৌদি, তুমি আজকে হঠাৎ করে আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছো কেন? কোন দিকে সূর্য উঠলো? আর তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, হালকা করে ডিম বিরিয়ানি রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের জন্য ডিম বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। আর কালকে দুপুরবেলা আমি গরম গরম মটন বিরিয়ানি রান্না করব। যাও তোমরা গিয়ে আরাম করো, আমি তোমাদের ঘরে গিয়ে বিরিয়ানি দিয়ে আসবো। বৌদির মুখে এরকম কথা শুনে 4 ননদ ভীষণ পরিমাণে খুশি হয়, আর তারা তখনই নিজেদের ঘরে গিয়ে আরাম করতে শুরু করে। দেখতে দেখতে রচনা গরম গরম বিরিয়ানি রান্না করে ফেলে, আর তার 4 ননদকে বিরিয়ানি পরিবেশন করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন রচনা তার 4 ননদকে গরম গরম বিরিয়ানি রান্না করে খাওয়ায়। একদিন রচনা তার 4 ননদের জন্য মটন কাচ্চি বিরিয়ানি এবং চিকেন দাম বিরিয়ানি রান্না করে তার ননদকে পরিবেশন করতে যাবে, এমন সময় সে তার 4 ননদকে কথা বলতে শুনে নেয়। কিছুদিন আগে বৌদির মা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন ওনাকে ভালোই ঘোল খাইয়ে দিয়েছি, আর বোকা লোভী মহিলা আমাদের কথা বিশ্বাস করে ফেলেছে। বৌদি আর বৌদির মা ভালো মতো আমাদের জালে ফেসে গেছে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস, তোর বুদ্ধির কোনো জবাব নেই। আমি তো তোকে বললাম যে বৌদির মা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে আমাদের কথা শুনছে, আর ভাগ্যিস তুই কথাগুলো বলেছিলিস। কি হাস্যকর বল! আমরা বলেছি যে বৌদি যদি আমাদের প্রত্যেকদিন সুস্বাদু বিরিয়ানি রান্না করে খাওয়ায় তাহলে আমরা 4 বোন আর বাড়ির ভাগ নেব না, আর আমাদের ভাগ বিয়ের পর আমরা দাদার নামে লিখে দেব। তাহলে আমাদের দাদা বৌদি বাড়িতে রাজ করতে পারবে। কিন্তু আমাদের বৌদি তো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, আর প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না। আর বৌদি যদি সত্যি সত্যি প্রত্যেকদিন আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ায় তাহলে আমরা এই কাজটা অবশ্যই করব। আসলে 4 ননদ ইচ্ছে করে বৌদিকে দিয়ে প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করার জন্য বৌদির মাকে বাড়ি এবং জায়গা জমি সম্পত্তির লোভ দেখায়, আর বিমলা দেবী তাদের জালে খুব সহজেই ফেসে যায়। আর সে যখন রচনাকে এমন কথা জানায় তখন থেকে রচনা তার 4 ননদের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। কিন্তু আজকে রচনার সামনে দুধের দুধ আর জলের জল পরিষ্কার হয়ে যায়। ফলে সে তার 4 ননদের উপর ভীষণ পরিমাণে রাগ করে, আর ইচ্ছা করে 4 ননদকে শিক্ষা দেওয়ার জন্য বিরিয়ানির মধ্যে বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। আর সেই লঙ্কার গুঁড়ো মেশানো বিরিয়ানি যখন তার 4 ননদ খায় তারা ঝালে একেবারে ছটফট করতে শুরু করে। কি ব্যাপার বৌদি, তুমি বিরিয়ানিতে ঝাল দিয়েছো কেন? ঝালে আমাদের চোখ মুখ জ্বলে যাচ্ছে, আমরা কিছুতেই বসে থাকতে পারছি না। ওরে বাবারে, কি ঝাল! ওরে বাবা, মরেই যাব। আমার মনে হয় তুমি ইচ্ছা করে বিরিয়ানিতে ঝাল দিয়েছো যাতে আমরা এই ঝাল খেয়ে আর জীবনে বিরিয়ানি খেতে না চাই। ওরে বাবা, আমি আর সত্যি কোনোদিন বিরিয়ানি খেতে চাইবো না। তোমার হাতে রান্না করা বিরিয়ানি আমি কোনোদিনও খাবো না। উফ বাবারে বাবা! এভাবেই 4 ননদ যখন কান্নাকাটি করে তা দেখে রচনা ভীষণ পরিমাণে মজা পায়। আমাকে আর আমার বরকে বাড়ি জায়গা জমি সম্পত্তির লোভ দেখিয়ে তোমরা ভালোই তো আমাকে দিয়ে রোজ বিরিয়ানি রান্না করালি। এবার তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি, তোমরা কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? আমি সব বুঝতে পেরেছি, এবার ঠেলা বোঝো কেমন লাগে। এমন কথা শুনে রচনার 4 ননদ ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, আর তারা তখনই তাদের বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে তারা 4 বোন আর কখনো বিরিয়ানি খাওয়ার জন্য ছলচাতুরি করে না।